বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকা ইসরায়েল আসল সন্ত্রাসী এমন অভিযোগ করলেন ইরানি প্রেসিডেন্ট। বিমান বিধ্বংসী চাইনিজ ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান, অভিযোগ আমেরিকার, অস্বীকার করছে চীন। জয়ী হলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের কাঠামো তৈরি করতে দিবেন না, জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের জন্য টাইম ম্যাগাজিনের বার্ষিক ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম উঠেছে। রাজনৈতিক নেতাদের বিভাগে তালিকাভুক্ত প্রায় ২ ডজন বিশ্ব নেতার মধ্যে তারেক রহমান অন্যতম একজন। ২০২৬ সালের এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সামরিক প্রধান ড্যান কেইন এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আছেন। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর জ্যাকব ফ্রের নামও এই তালিকায় আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে সাজানো এই তালিকাটি বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি বোঝার ক্ষেত্রে একটি অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। আগামীকাল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ৫ম আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম। এ ফোরামে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া সহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাতের পরিকল্পনা আছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত মার্চের মাঝামাঝিতেও তুরস্ক গিয়েছিলেন খলিলুর রহমান। তখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা ও কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন এবং অন্যায় কর্মকাণ্ড। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, তারা দাবি করে যে ইরানিরা আসল সন্ত্রাসী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী। হরমুজ প্রণালীতে পুলিশের ভূমিকা পালন করার চেষ্টা করলে আমেরিকার জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ওই অঞ্চলে মার্কিন নৌ অবরোধের প্রেক্ষিতেই তিনি এ হুঁশিয়ারি জানান। সাক্ষাৎকারে রেজাই আরও বলেছেন, অবরোধ কার্যকর করতে নজরদারি চালানো মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই তলিয়ে যাবে। তিনি প্রশ্ন করেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান? এটি কি যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ? ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ২ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। জবাবে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। বুধবার এপি নিউজ এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের চাপে লেবাননে ১ সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় বিবেচনা করছে তেল আবিব। যুদ্ধবিরতি আলোচনা চললেও লেবাননে স্থল অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপ তৈরি হয়েছে। ফলে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে লেবাননের সঙ্গে আলোচনায় বসেছিল ইসরায়েল। আলোচনায় যুদ্ধবিরতির বিষয়টি নাকচ করে দেয় ইসরায়েলি প্রতিনিধি দল। তবে শান্তি ফেরাতে সরাসরি আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে উভয় পক্ষ। চীন থেকে ১,০০০-এরও বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড সংগ্রহ করেছে ইরান। যুদ্ধে ইরান ইতিমধ্যে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তেহরানকে অস্ত্র সরবরাহের বিষয়টি বারবার অস্বীকার করছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এই শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো কোনো মধ্য এশীয় প্রতিনিধির মাধ্যমে ইরানে গেছে। এই ম্যানপ্যাডগুলো মার্কিন বাহিনীর জন্য ব্যাপক আতঙ্কের কারণ হয়ে আছে। ম্যানপ্যাড মূলত কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এক ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি একজন সৈনিক একাই পরিচালনা করতে পারেন। এগুলো ওজনে হালকা, সহজে বহনযোগ্য এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। ইউক্রেন এবং ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ কারণে ফোর্ড ও জেনারেল মোটরসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রচলিত প্রতিরক্ষা ঠিকাদারদের বাইরে গিয়ে বিকল্প উপায়ে অস্ত্রের সরবরাহ বাড়াতে পেন্টাগন এ আলোচনা করেছে। মূলত ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন সামরিক ভাণ্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন। লেভিট বলেছেন, হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আমেরিকা আশাবাদী। মার্কিন প্রতিনিধি দল সম্ভবত আবারও ইসলামাবাদেই ফিরে যাবে। আগেরবারের মতো একই স্থানে আলোচনা হবে। ব্রিটিশ চ্যান্সেলর রাচেল রিভস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ করা ভুল। বুধবার ওয়াশিংটনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাচেল আরও বলেন, সংকট নিরসনে আনুষ্ঠানিক আলোচনা চলছিল, কিন্তু সে আলোচনার পথ বন্ধ করে যুদ্ধে জড়ানো একটি বড় ভুল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এবং দেশটির চ্যান্সেলর রাচেল রিভসের এ বক্তব্য প্রমাণ করছে ইরানের সঙ্গে এই সংঘাত নিয়ে যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা অস্বস্তিতে আছেন। ওয়াশিংটনে ব্রিটিশ চ্যান্সেলরের এমন মন্তব্য দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। গাজা থেকে আটক ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। এটি সুসংগঠিত রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি কারাগারে সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে বিশেষ প্রতিবেদনে এমনই দাবি করেছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষ্ঠুর অপরাধের পেছনে ইসরায়েলের সর্বোচ্চ রাজনৈতিক, সামরিক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদন আছে। প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক কুকুর এবং বিভিন্ন বস্তু ব্যবহার করে বন্দীদের উপর ধর্ষণের মতো জঘন্য অপকর্ম করা হয়। জাতিসংঘের একটি তদন্ত কমিটিও এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে দমন ও ধ্বংস করার জন্য যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছিল। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেওয়া হবে না। বুধবার জলপাইগুড়িতে এক জনসভায় এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ অভিযোগ করেছেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস নেতাদের ইশারায় পশ্চিমবঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড করছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। মালদহ জেলার গাজল ও মানিকচকে আয়োজিত জনসভাগুলোতে শাহ আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর বোঝা উচিত এ ধরনের মসজিদ তৈরির স্বপ্ন চুরমার হয়ে যাবে। মাছ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় অভিযোগ করেছেন, বিজেপি ক্ষমতায় গেলে মাছ খেতে দেবে না, মাংস ডিমও খেতে দেবে না, এগুলো খেলে বাংলাদেশি বলে চিহ্নিত করবে। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষের মাছের চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। গেল 11 বছরে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা করতে পারেনি। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেছেন, আগে হায়দ্রাবাদ থেকে মাছ আসতো, এখন আসে না। বিজেপি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে মাছ খেতে দেয় না, মাছের দোকান বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের জিলংয়ের ভিভা এনার্জির তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির ফায়ার রেস্কিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণে ডিজেল বা পেট্রোল উৎপাদনে আপাতত কোনো প্রভাব পড়েনি। অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, উৎপাদন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা সম্ভব নয়, তবে এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।